আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় কর্মরত আছি। কৃষকের নিকটে কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্য এবং আপডেটগুলো পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসাবে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি আশা করি এই প্রচেষ্টার অংশীজন হিসাবে আমি আপনাদেরকে আমার সাথে পাবো। আমি আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এটি আমাদের বর্তমান কৃষি এবং ভবিষ্যৎ কৃষির জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো যে ক্রমাগতভাবে আমরা ডিএপি সারের ব্যবহারটি বৃদ্ধি করে যাচ্ছি। পূর্বে যে জমিতে আমরা 10 থেকে 12 কেজি ডিএপি প্রয়োগ করতাম, সেই জমিতে এখন 50 কেজি, ক্ষেত্র বিশেষে 100 কেজি আমরা ডিএপি সার প্রয়োগ করছি। প্রয়োগ করার এই মাত্রাটা দিন দিন বেড়ে চলে যাচ্ছে। এবং কৃষকের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি এরকম যে সারগুলো সম্ভবত তার যে গুণগত মান, সে গুণগত মান বোধহয় এখন কমে গেছে কিংবা হারিয়ে ফেলেছে, যার কারণে তাদের এই সারের প্রয়োগটি বেশি লাগছে। আসলে আসল বিষয়টা কি, চলুন আমরা জেনে নিই। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমেই একটি ধারণা থাকতে হবে যে উদ্ভিদ কিভাবে খাদ্য রস বা তাদের যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানগুলো মাটি থেকে শোষণ করে। যখন আমরা কোনো একটি রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করার পরে সেগুলো পানির সাথে মিশে দ্রবণীয় হয়ে যায় এবং দ্রবণীয় হওয়ার ফলে গাছের বা উদ্ভিদের শোষণ উপযোগী যে আয়ন ফর্মেশন, সেই আয়ন ফর্মে তারা উপস্থিত হয়ে যায়। আয়ন ফর্মে আসার পরে গাছ কিংবা উদ্ভিদ সেগুলো শেকড়ের মাধ্যমে এগুলোকে উত্তোলন করে নিয়ে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে ব্যবহার করে। ডিএপির ক্ষেত্রে কি ঘটে, চলুন আমরা জেনে নিই। ডিএপি যখন আমরা প্রয়োগ করি, ডিএপি প্রয়োগ করার ফলে এটি পানিতে দ্রবীভূত হয় এবং প্রাইমারি অর্থোফসফেট বা সেকেন্ডারি অর্থোফসফেট যে আয়ন, সে আয়নে পরিণত হয়। কিন্তু আয়নে পরিণত হওয়ার পরে এটি গাছ সরাসরি গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ এই প্রাইমারি অর্থোফসফেট এবং সেকেন্ডারি অর্থোফসফেট এতটা সক্রিয় যে তারা পরিণত হওয়ার পরে, আয়নে পরিণত হওয়ার সাথে সাথেই মাটিতে বিদ্যমান যে পজিটিভ কিংবা ধনাত্মক যে আয়নগুলো থাকে, সেই আয়নের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে ফেলে, যার ফলে উদ্ভিদ তাকে আর শোষণ করতে পারে না। আমরা যদি অ্যাসিডিক মাটির ক্ষেত্রে চিন্তা করি, আমরা জানি যে অ্যাসিডিক মাটিতে অ্যালুমিনিয়াম এবং আয়রনের পরিমাণটা বেশি থাকে। সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম এবং আয়রনের সাথে এই ফসফেট যে আয়নগুলো, সেগুলো যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগে পরিণত করে, যা গাছ বা উদ্ভিদ শোষণ করতে পারে না। ঠিক একইভাবে যদি আমরা ক্ষারীয় মাটির ক্ষেত্রে দেখি, ক্ষারীয় মাটিতে সাধারণত ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে, আর এখানে ফসফেট আয়নটি ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে, যা উদ্ভিদের জন্য শোষণযোগ্য নয়। আমরা অম্লীয় মাটির ক্ষেত্রে দেখলাম, আমরা ক্ষারীয় মাটির ক্ষেত্রেও দেখলাম। এখন যদি সেটি নিউট্রাল মাটিতে হয়, তাহলে নিউট্রাল মাটিতে আমরা জানি যে ক্লে যে পার্টিকেলগুলো আছে, সে ক্লে পার্টিকেলের সাথে ফসফরাসগুলো যুক্ত হয়ে মাটিতে আটকে থাকে। তাহলে গাছের এখান থেকে ফসফরাস নেওয়ার অ্যাকচুয়ালি কোনো উপায় আর অবশিষ্ট থাকলো না। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ কিভাবে তাহলে ফসফরাসটা গ্রহণ করে? মাটিতে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ বিভিন্ন ধরনের অণুজীব বসবাস করে। এই অণুজীবগুলো তাদের কার্যকলাপের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড বা এনজাইম নিঃসরণ করে। এই অর্গানিক অ্যাসিড বা এনজাইম দ্বারা মাটিতে আটকে থাকা যে ফসফেট আয়নগুলো আছে, সেই ফসফেট আয়নগুলোকে মুক্ত করে পুনরায় গাছের গ্রহণ উপযোগী করে ফিরিয়ে দেয়, যার ফলে গাছ তখন সেটি শোষণ করতে পারে। এই অণুজীবগুলো বেঁচে থাকার জন্য কার্বন সোর্স হিসাবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জৈব পদার্থ প্রয়োজন। জৈব পদার্থ যদি না থাকে তাহলে কিন্তু এই অণুজীবগুলো বেঁচে থাকতে পারবে না। হতাশার বিষয় হলো, একটি আদর্শ মাটিতে 3 থেকে 5% অর্গানিক ম্যাটার থাকার কথা থাকলেও আমাদের যে মাটিগুলো, সেই মাটিতে অর্গানিক ম্যাটারের পরিমাণ খুবই কম। বরেন্দ্র অঞ্চলের ক্ষেত্রে সেটির পরিমাণ 1%-ও কম। তো সেক্ষেত্রে আমরা যতই পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করি না কেন, যদি আমাদের মাটিতে অর্গানিক ম্যাটার না থাকে, তাহলে আমাদের মাটিতে অণুজীব থাকবে না। আর অণুজীব যদি না থাকে, তাহলে এই প্রয়োগকৃত রাসায়নিকগুলো হয় মাটিতে বদ্ধ হয়ে থাকবে, অথবা পানির সাথে চুইয়ে নিচে চলে যাবে, অথবা উদায়ী হয়ে আকাশে উড়ে যাবে। মূলত আমাদের ফসল উৎপাদনে এটির কোনো ভূমিকা রাখতে পারবে না, যার ফলে ফসলের উৎপাদন খরচ একদিকে বাড়তে থাকবে, অন্যদিকে আমাদের যে ফসল উৎপাদনের যে স্থান, আমাদের যে মাটি, আমাদের মহামূল্যবান মাটি, সেই মহামূল্যবান মাটিগুলো নষ্ট হয়ে যাবে, যার ফলে এটি ভবিষ্যতে আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থাপনায় একটি বিরূপ প্রভাব ফেলবে।
সুতরাং আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হলো যে শুধুমাত্র আমাদের রাসায়নিক যে সার সেই সারগুলো প্রয়োগ করলেই হবে না, একই সাথে সাথে সেই রাসায়নিক সারগুলোকে উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলার জন্য যে অণুজীবের প্রয়োজন সেই অণুজীবের উপস্থিতি মাটিতে নিশ্চিত করতে হবে এবং এই উপস্থিতি নিশ্চিত করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জৈব সার বা জৈব উপাদান মাটিতে যোগ করতে হবে। আশা করি আজকে উপস্থাপিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভবিষ্যতে এরকম কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই অপেক্ষায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।